টাকা এমপিরে ঈদে 10 লাখ টাকা দেয়। আমি কালকে লিস্ট প্রকাশ করছি। আমরা এই 1000 টাকা করে 1000 মানুষকে দিছি, তাইলে হলো 10 লাখ টাকা। আবার আমরা 560টা ফ্যামিলিতে মনে হয় আমরা আবার মানে ইচ্ছা মতো পাঠাইছি। তার মানে দিছে 10 লাখ, আমরা 15 লাখ টাকার উপরে মানুষকে দিই এবং এটা প্রকাশও করছি। আপনার নাম কি ইকবাল ভুইয়া? আপনার বাড়ি কি রাজামের 3 নম্বর ওয়ার্ডে? যে আবার ঈদে যে হচ্ছে 1000 টাকা পাঠানোর কথা ছিল, আপনি কি 1000 টাকা পাইছেন? আপনার কি 7 নাম্বার ওয়ার্ড? আচ্ছা, ওই যে এবার ঈদের আগে যে সরকার সেমাই, চিনি, তেল, পেঁয়াজ, আলু, তারপরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দে 10 লাখ টাকা ব্যয়ের সম্পূর্ণ হিসাব প্রকাশ করে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বিস্তারিত তালিকা তুলে ধরেন। ঈদে সরকারি বরাদ্দ 10 লক্ষ টাকা, খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহ এখন কাল হয়ে দাঁড়িয়েছে বাকি 299 আসনের সংসদ সদস্যদের জন্য। তার কারণ একে একে সব কিছুই বেচারা জনসম্মুখে ফাঁস করে দিচ্ছে। সরকারের তরফ থেকে যা কিছু পাচ্ছে সে বরাদ্দ, সব কিছুর জবাবদিহিতা তিনি প্রকাশ্যে করছে। জনগণের কাছে এই স্বচ্ছ জবাবদিহিতার কারণে এখন বাকি 299 আসনের এমপিরা তো ভাই বিপদে পড়বেই। কারণ যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য রাজনীতি করে না, যারা ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য, নিজের পকেট গরম করার জন্য যারা রাজনীতিতে এসেছে, তারা তো স্বচ্ছতার সঙ্গে হাসনাতের মতো জবাবদিহিতা করতে পারবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলেই অবগত আছেন, এর আগে হাসনাত আব্দুল্লাহ ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমে তিনি জবাবদিহিতা করেছিলেন জনগণের কাছে এবং তিনি জানিয়েছিলেন প্রশাসনিক কার্যক্রম কিভাবে চলছে, তার এলাকায় কত টাকা বরাদ্দ পেয়েছে, কত টাকা তিনি ওই যে কার্ড পেয়েছে এবং তিনি একটা বিষয় আলোচনায় আনছিলেন যে খেজুরের বিষয়টি। তারপর থেকে সকলে জানতে পারে যে সরকারের তরফ থেকে খেজুর বরাদ্দ থাকে। রমজান মাসে ব্যাপক আলোচনা সমালোচনা হয়, হাসনাত আব্দুল্লাহ প্রশংসায় ভাসে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে নতুন করে তিনি আবারও তিনি ঈদে বরাদ্দকৃত 10 লক্ষ টাকার হিসাব দিয়েছে এবং এবারে ঈদ উল ফিতর উপলক্ষে সরকারের পক্ষ থেকে যে 10 লক্ষ টাকা দেওয়া হয়, সে 10 লক্ষ টাকা কোথায় কাদেরকে দেওয়া হয়েছে, কোন জায়গায় খরচ করা হয়েছে, সমস্ত কিছু হিসাব তিনি জবাবদিহিতা নামক ফেসবুক পেজে আপলোড করেছে লিস্ট আকারে বিস্তারিত। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এরপর থেকে প্রশংসায় ভাসছে। অনেকেই বলছে হাসনাতের কারণে বাকি 299 আসনের সংসদ সদস্যরা তারা কিন্তু বেকায়দায় পড়বে। ভাই চলুন কথা না বাড়িয়ে মানুষ কি বলছে হাসনাতের এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য, জবাবদিহিতামূলক এই কর্মকাণ্ডের জন্য জনগণ তাকে কিভাবে দেখছে আমরা সেটা দেখি, তারপরে কথা বলে। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। এসব কি শুরু করেছেন হাসনাত আব্দুল্লাহ? হঠাৎ করে তিনি এমন এক কাজ করে বসলেন যার কারণে দেশের অন্যান্য সংসদ সদস্যদের রীতিমতো রাতের ঘুম হারাম হওয়ার জোগাড়। ঈদের সরকারি বরাদ্দের টাকা নিয়ে তো আমাদের দেশে যুগ যুগ ধরে একটা অলিখিত নিয়ম চলে আসছে। সেই চেনা ছকের বাইরে গিয়ে তিনি কেমন এক মহাবিপদ ডেকে আনলেন সবার জন্য। যেখানে জনপ্রতিনিধিরা সরকারি বরাদ্দের টাকা পেলে কিভাবে সেটা নিজেদের লোকজনের মধ্যে ভাগ বাটোয়ারা করা যায় সেই চিন্তায় ব্যস্ত থাকেন, সেখানে এই মানুষটা উল্টো পথে হাঁটছে কেন? এতদিন যাবৎ আমরা আসলে কি দেখে এসেছি? ঈদের আগে গরিব, অসহায় আর দুস্থ মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য সরকারের তরফ থেকে লাখ লাখ টাকা বরাদ্দ আসে। সেই টাকাগুলো ওই আসা পর্যন্তই, কিছু কাগজে সই হয়, কিছু ছবি তোলা হয়। এরপর সেই টাকা কোথায় যায়, কাদের পকেটে ঢোকে, চেয়ারম্যান মেম্বারদের পকেট ঘুরে দিন শেষে কয়জন সাধারণ মানুষ সেই টাকার মুখ দেখে, তার সঠিক হিসেব কি দেশের মানুষ কখনো পেয়েছে? না, পায়নি। এই না পাওয়াটাই আমাদের সয়ে গিয়েছিল। কিন্তু হাসনাত আব্দুল্লাহ যা করলেন সেটা রীতিমতো বাকি এমপি সাহেবদের জন্য একটা চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি সরকারি বরাদ্দের একটা টাকারও এদিক সেদিক না করে একেবারে পাই টু পাই হিসেব জনগণের সামনে তুলে ধরেছেন। কিন্তু ঠিক কত টাকা ছিল সেই বরাদ্দে, আর কিভাবে তিনি সেই টাকার হিসেব দিলেন যা দেখে সবাই চমকে যাচ্ছে, আর তার এই কাজের ফলে কেন স্থানীয় নেতাদের মাথায় হাত পড়েছে, সেই চমকপ্রদ ঘটনাটাই এখন আপনাদের জানাবো।
ঘটনাটা এই পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে। গরিব ও দুস্থ মানুষদের সাহায্য করার জন্য দেবিদ্বার এলাকার জন্য সরকারের তরফ থেকে 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। 10 লাখ টাকা কিন্তু খুব একটা বড় অঙ্কটা, বিশেষ করে পুরো একটা সংসদীয় আসনের আয়তনকে বিবেচনা করলে এই টাকাটা সাগরে এক বিন্দু জলের মতো। কিন্তু এই অল্প টাকাও যে পুরোপুরি সঠিক মানুষের কাছে, মানে যাদের আসলেই এটা পাওনা, তাদের কাছে পৌঁছাতে পারে, সেটাই প্রমাণ করেছেন হাসনাত। সম্প্রতি তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে একটা পোস্ট করেছেন, আর সেই পোস্টের সাথে যুক্ত করে দিলেন সরকারি ওই 10 লাখ টাকা কোথায়, কিভাবে এবং কাদের পেছনে খরচ করা হয়েছে তার একদম A to Z লম্বা একটা তালিকা। এবার একটু হিসেব মিলিয়ে দেখা যাক। দেবিদ্বার এলাকায় মোট 15টি ইউনিয়ন আর একটি পৌরসভা আছে। এর অধীনে থাকা 144টি ওয়ার্ডের আনাচে কানাচে থাকা একদম প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষদের খুঁজে বের করা হয়েছে। সরকারের দেওয়া 10 লাখ টাকা ঠিক 1000 জন দুস্থ মানুষের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ জনপ্রতি 1000 টাকা করে পেয়েছেন তারা। এখানেই তিনি থেমে যাননি। সরকারি টাকার বাইরেও ব্যক্তিগত এবং দলের উদ্যোগে আরও 500টি পরিবারের জন্য ঈদের সামগ্রীর ব্যবস্থা করেছেন তিনি। মানে সরকারি আর ব্যক্তিগত উদ্যোগ মিলিয়ে সর্বমোট 1500 জন মানুষ এই ঈদের আগে একটা ভালো সাপোর্ট পেয়েছেন। এখন অনেকের মনেই একটা সাধারণ প্রশ্ন আসতে পারে যে এই এত বড় একটা তালিকা তিনি ফেসবুকে দিয়ে দিলেন, এতে ওই মানুষগুলোর ব্যক্তিগত তথ্যের প্রাইভেসি নষ্ট হলো না? আর এত মানুষের নাম তিনি বাছলেন কিভাবে? সেটা শুনলে আপনিও অবাক হবেন। হাসনাত আব্দুল্লাহ কিন্তু এখানে মোটেও কাঁচা কাজ করেননি। তিনি খুব ভালো করেই বোঝেন আজকের এই ডিজিটাল দুনিয়ায় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়টা কতটা সংবেদনশীল। তাই জনগণের সামনে স্বচ্ছতা প্রমাণ করতে গিয়ে তিনি কারও প্রাইভেসি ক্ষুণ্ণ করেননি। তালিকা প্রকাশ করলেও সেখানে থাকা সুবিধাভোগীদের জাতীয় পরিচয়পত্রের নম্বর বা এনআইডি নম্বর এবং মোবাইল নম্বরের বেশ কিছুটা অংশ তিনি ঢেকে দিয়েছেন। তবে কেউ যদি মনে করেন যে এখানে কোনো গোলমাল আছে কিংবা ওই ঢেকে দেওয়া নম্বরের আড়ালে কোনো ভুয়ো নাম বসানো হয়েছে, তাদের জন্যও ব্যবস্থা রাখা আছে। হাসনাত আব্দুল্লাহ খুব পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, প্রশাসন বা সরকারি কোনো দপ্তর যদি কখনো তদন্ত করতে চায় কিংবা অনুসন্ধানের প্রয়োজন পড়ে, তবে তাদের জন্য এই পুরো তথ্যটাই সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে। মানে চোর পুলিশ খেলার কোনো সুযোগই তিনি রাখেননি। হিসেব একদম কাঁচের মতো স্বচ্ছ। তবে সবচেয়ে বড় ধাক্কাটা বোধহয় খেয়েছে স্থানীয় রাজনীতির অতি পরিচিত প্যাটার্ন। টাকা বা ত্রাণ দেওয়ার ক্ষেত্রে সাধারণত যে নিয়ম মানা হয়, হাসনাত আব্দুল্লাহ সেটা মানেননি। কি সেই নিয়ম যা ভেঙে তিনি অনন্য নজির দেখালেন? এদেশে বরাদ্দ টাকা বা ত্রাণ দেওয়ার ক্ষেত্রে সাধারণত কি হয়? নিজের দলের লোক, পরিচিত মুখ নির্বাচনের সময় পেছন পেছন ঘুরেছে, স্লোগান দিয়েছে, বা সোজা বাংলায় বলতে গেলে যারা চামচামি করেছে তাদেরকে আগে খুশি করা হয়। ত্রাণ বা সরকারি সাহায্য যেন তাদের বাপ দাদার সম্পত্তি। কিন্তু হাসনাত আব্দুল্লাহ এই জায়গায় এসে এমন এক সিদ্ধান্ত নিলেন যা শুনে অন্যান্য নেতারা হয়তো কপালে হাত দিয়ে বসেছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই তালিকা তৈরির সময় কার রাজনৈতিক পরিচয় কি, কে কোন দল করে কিংবা কে কার লোক, এসব একদমই দেখা হয়নি। যে মানুষটার আসলেই এই সাহায্যটা দরকার, যার ঘরে ঈদের দিন হয়তো চুলা জ্বলবে না, তাকেই সবার আগে বেছে নেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ড ঘুরে ঘুরে সবচেয়ে অসহায় মানুষগুলোকে খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে। এখানে কোনো স্বজনপ্রীতি ছিল না, কোনো দলীয়করণ ছিল না, শুধু মানুষের প্রয়োজনকে, তাদের অসহায়ত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা তো আমরা সবাই জানি। আমরা কেউ রূপকথার জগতে বাস করি না। একটা এলাকায় কি মাত্র 1500 গরিব মানুষ থাকে? নিশ্চয়ই না। একটা সংসদীয় আসনে হাজার হাজার মানুষ থাকে যারা দারিদ্র্য সীমার নিচে বাস করে। অনেকেই হয়তো এই তালিকা দেখার পর অভিযোগ করতে পারেন বা মনে মনে আক্ষেপ করতে পারেন যে আমিও তো গরিব, তাও এই লিস্টে আমার নাম নেই কেন, আমাকে কেন দেওয়া হলো না? হাসনাত আব্দুল্লাহ কিন্তু এই বিষয়টা এড়িয়ে যাননি বা কোনো গতানুগতিক রাজনৈতিক মিথ্যা আশ্বাস দেননি। আমাদের দেশের নেতারা যেমন বলেন সবাই পাবে, ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে, তিনি সেরকম কোনো ফাঁকা বুলি আওড়াননি। তিনি খুব স্পষ্টভাবে এবং বাস্তবতার দিক থেকেই স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, তার এলাকায় আরও অনেক সুবিধাবঞ্চিত মানুষ আছেন। তিনি এও জানেন যে তার দেওয়া তালিকার বাইরেও অসংখ্য মানুষ এই সাহায্যের দাবিদার। কিন্তু সরকারি বরাদ্দ এসেছে মাত্র 1000 জনের জন্য, আর ব্যক্তিগতভাবে তিনি জোগাড় করতে পেরেছেন আরও 500 জনের জন্য। তাই চাইলেও তিনি সবাইকে এই সুবিধার আওতায় আনতে পারেননি। এটা যে কেউ যার একটু সাধারণ জ্ঞান আছে সেই বুঝবে। আসল কথা হলো যেটুকু বরাদ্দ এসেছে সেটুকুর শতভাগ সদ্ব্যবহার হয়েছে কিনা। আর এই জায়গাতেই তিনি লেটার মার্কস পেয়ে পাশ করে গেছেন। তিনি লুকোচুরি না করে সরাসরি জনতাকে বাস্তব পরিস্থিতি বুঝিয়ে বলেছেন। এখন বুঝতে পারছেন তো কেন একদম শুরুতে বলেছিলাম যে হাসনাত অন্যান্য সংসদ সদস্যদের জন্য রীতিমতো বিপদ ডেকে এনেছেন? আমাদের দেশের রাজনীতিতে স্বচ্ছতা বা জবাবদিহিতা শব্দগুলো অনেকটা অমাবস্যার চাঁদের মতো। এগুলো শুধু বইয়ের পাতায় বা ভোটের আগের ভাষণে মানায়, বাস্তবে এর কোনো প্রয়োগ দেখা যায় না। সেখানে একজন এমপি যখন সরকারি 10 লাখ টাকার মতো একটা মামুলি অঙ্কের এমন কড়ায় গণ্ডায় হিসেব জনগণের সামনে উন্মুক্ত করে দেন, তখন তো স্বাভাবিকভাবেই অন্যান্য এলাকার জনগণ নড়ে চড়ে বসবে। তারা তাদের নিজেদের এমপিকে গিয়ে ধরবে। অন্যান্য এলাকার মানুষ তো এখন প্রশ্ন তুলবেই যে কুমিল্লার দেবিদ্বারের হাসনাত আব্দুল্লাহ যদি 10 লাখ টাকার হিসেব ফেসবুকে দিয়ে দিতে পারেন, তাহলে আপনারা কেন পারবেন না? আপনাদের এলাকার সরকারি বরাদ্দের টাকা কোথায় গেল? সেই টাকা কাদের পকেটে ঢুকলো? আমাদের তালিকা কোথায়?
এই যে হাজারো প্রশ্নের মুখে অন্যান্য এমপিদের পড়তে হবে, এই রাস্তাটা তো হাসনাত আব্দুল্লাহ একাই তৈরি করে দিলেন। যুগের পর যুগ ধরে যারা সরকারি ত্রাণ আর নানা বরাদ্দের টাকা দিয়ে নিজেদের পকেট ভারী করে এসেছেন, গাড়ি বাড়ির মালিক হয়েছেন, তাদের জন্য হাসনাত আব্দুল্লাহর এই একটা ফেসবুক পোস্টই বড়সড় বোমার মতো কাজ করেছে। তিনি বুঝিয়ে দিয়েছেন জনপ্রতিনিধি হওয়া মানে জনগণের প্রভু হওয়া নয়, বরং তাদের আসল সেবক হওয়া। জনপ্রতিনিধি মানে এই নয় যে তিনি সরকারের টাকা নিজের ইচ্ছে মতো খরচ করবেন আর কাউকে কোনো জবাব দেবেন না। জবাবদিহিতা যে শুধু মুখের কথা নয়, বরং কাজে করে দেখানোর বিষয় হাসনাত আব্দুল্লাহ যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। তিনি এমন এক দৃষ্টান্ত স্থাপন করলেন যা এখন অন্যান্য এলাকার জন্য একটা মাপকাঠি হয়ে দাঁড়াবে। অন্যান্য নেতারা এখন এই নতুন মাপকাঠি বা স্ট্যান্ডার্ডের সাথে কিভাবে তাল মেলাবেন বা আদৌ তারা নিজেদের বদলাতে বাধ্য হবেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। তবে যাই হোক না কেন, দেবিদ্বারের মানুষ অন্তত এই ঈদে এটা ভেবে শান্তি পেয়েছে যে তাদের নামে আসা সরকারি বরাদ্দের একটা টাকাও কোনো দুর্নীতিবাজের পকেটে যায়নি। এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? আপনার মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। এই জবাবদিহিতা পেয়ে আপনারা সবকিছু পেয়ে যাবেন। হাসনাত আব্দুল্লাহ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দের 10 লাখ টাকা ব্যয়ের সম্পূর্ণ হিসাব প্রকাশ করে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। মঙ্গলবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বিস্তারিত তালিকা তুলে ধরেন, যেখানে প্রতিটি টাকার হিসাব জনসম্মুখে উন্মুক্ত করা হয়েছে। সাধারণত এমন বরাদ্দের ক্ষেত্রে যেখানে অস্বচ্ছতা ও প্রশ্ন ওঠে, সেখানে তিনি নিজেই এগিয়ে এসে স্বচ্ছতার বার্তা দিয়েছেন। পোস্টে জানানো হয়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। উপজেলার 15টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট 144টি ওয়ার্ডে পরিকল্পিতভাবে এই অর্থ বিতরণ করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী 1000 মানুষের প্রত্যেককে 1000 টাকা করে দেওয়া হয়েছে, যা মোট 10 লাখ টাকার সম্পূর্ণ হিসাবের সঙ্গে মিলে যায়। শুধু তাই নয়, এর বাইরে আরো 500 জনের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদের সামগ্রী বিতরণ করেছেন তিনি। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকাশিত তালিকায় প্রতিটি উপকার ভূমির তথ্য সংযুক্ত করা হয়েছে, তবে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার্থে জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর আংশিক গোপন রাখা হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক প্রয়োজনে যেন তথ্য যাচাই করা যায়, সেই সুযোগও রাখা হয়েছে। এই ধরনের উদ্যোগ সাধারণত মানুষের মাঝে আস্থা তৈরি করছে এবং সরকারি অর্থ ব্যবহারের ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড তৈরি করেছে। হাসনাত আব্দুল্লাহ নিজেই জানিয়েছেন, এই সহায়তা বিতরণে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি। প্রতিটি ওয়ার্ড থেকে সবচেয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের খুঁজে বের করে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে সীমিত বরাদ্দের কারণে সবাইকে এই সহায়তার আওতায় আনা সম্ভব হয়নি বলেও তিনি স্বীকার করেন। তারপরও এই উদ্যোগ স্থানীয়ভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার এক উজ্জ্বল উদাহরণ হিসাবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে অন্যদের জন্য অনুসরণীয় হয়ে উঠতে পারে। রমজান উপলক্ষে গত 11 মার্চ কুমিল্লার দেবিদ্বারে সরকার থেকে বরাদ্দকৃত 39 বক্স খেজুরের সম্পূর্ণ হিসাব দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। এক ফেসবুক পেজ থেকে লাইভে এসে সব তথ্য জানিয়েছিলেন তিনি। এতে গণমানুষের কাছে দারুণ প্রশংসিত হন হাসনাত আব্দুল্লাহ। তাহলে আমি কেন এই লুকটা করতে যাবো? আমাকে সরকার 1,74,000 টাকা বেতন দেয়। এই যে গাড়ি চলি না, মাসে 70,000 টাকা তেল খরচ দেয়। 70,000 টাকা তেল খরচ দেয়। ঢাকা একটা বাসা, বিশাল বড় বাসা, যে বাসাটা হচ্ছে এখানে এত সুন্দর, এটা আপনি 2 লাখ টাকা দিয়ে এটা ভাড়া নিতে পারবেন না। এটা বাসা, এটা অফিস। এরপর হচ্ছে আমার যে কাপড় ইস্তারি করার জন্য সরকার খরচ দেয়, রান্নার জন্য বাবুর্চির খরচ দেয়। এগুলো কার কারণে পাইছি বলেন? এগুলা কি আমার আব্বার কারণে পাইছি? এমপি রে ঈদে 10 লাখ টাকা দেয়। এই 10 লাখ টাকা আমি চাইলে আমি নাও দিতে পারতাম। এটা কিন্তু আমার ফান্ড, মানে এই ফান্ড হচ্ছে এমপি ফান্ড। এমপি যেভাবে ইচ্ছে এটা খরচ করবে এভাবে। আমি কি করছি? আমি কালকে লিস্ট প্রকাশ করছি। আমরা এই 1000 টাকা করে 1000 মানুষকে দিচ্ছি, তাইলে হলো 10 লাখ টাকা। আবার আমরা 560টা ফ্যামিলিতে মনে হয় আমরা আবার মানে ইচ্ছা মনে পাঠাচ্ছি। তার মানে দিছে 10 টাকা, আমরা 15 লাখ টাকার উপরে মানুষকে দিচ্ছি এবং এটা প্রকাশও করছি। এখন আপনার যদি এই লিস্ট নিয়ে আপত্তি থাকে, আমি শেষ করি। 10 লাখ টাকা আসছে টোটাল। আমাদের ওয়ার্ড হচ্ছে 144টা। প্রত্যেক ওয়ার্ডে যদি আমি 7,000 টাকা করে দেই, তাহলে হয় 10,08,000 টাকা। 6,000 টাকা করে দিলে 10,08,000 টাকা হয় না, বেশি না। হিসাব করেন আপনি 10 লাখ টাকা যদি 144টা ওয়ার্ডে আপনি দেন, আমাদের ওয়ার্ড 144টা না, তাহলে আপনি হিসাব করেন, ক্যালকুলেটর 10 লাখ 10 লাখ ডিভাইডেড বাই 144, তাইলে হয় কত? 6,940 টাকা না? তার মানে 7,000 টাকা। তাহলে একটা ওয়ার্ডে কত পড়ে? প্রায় 7,000। তার মানে এই প্রায় 7,000 টাকা করে দিতে গেলে 8,000 টাকা দেওয়া লাগে। আমরা হিসাব করছি। তার মানে একটা ওয়ার্ডে আপনি কত দিতে পারেন? 8,000 টাকা। 7,000 টাকা কত? একটা ওয়ার্ডে 7,000 টাকা। একটা ওয়ার্ডে 2-3টা গ্রাম মিলা হয়। একটা ওয়ার্ডে আপনি একটা দেখেন তো, একটা ওয়ার্ডে কি শুধু 7 জন গরিব মানুষ? না, শুধু 7 জন গরিব মানুষ না। আমরা কি করছি? আমরা এই 7,000 টাকার সাথে সাথে আমরা এখানে আবার প্রশ্ন আপনি পান 7টা, আপনি হিসাব করেন না। 7টা দেওয়া কয়লা
10 লাখ ওয়ার্ড কয়টা 140টা। আমি যদি তাহলে প্রত্যেক ওয়ার্ডে কয় টাকা করে পাই জানেন? 6,900 কত টাকা? প্রত্যেক ওয়ার্ডে পাই 6,944 টাকা করে। 44 টাকা। 6,944 টাকা করে। কিন্তু আমরা প্রত্যেক ওয়ার্ডে 7,000 করে। মিনিমাম 7,000। কোন কোন ওয়ার্ড বড় আর একটু বাড়াই দিছি। আমি কি বলছি কে আইছে 10 লাখ কিন্তু খরচ দিচ্ছে 15,60,000। 15,60,000 টাকা। তার মানে কিছু কিছু টাকা নিজে দিয়ে পুরাই দিচ্ছে। জি। তার মানে আপনার ওয়ার্ডে কয়টা পড়ছে? 9টা। কোন কোন ওয়ার্ডে পড়ছে 7টা। 7টার কম একটা ওয়ার্ড করে। হ্যাঁ? সব ওয়ার্ডে 9টা। তার মানে 7 টাকা পুরাই দিচ্ছে। যেমন আচ্ছা দেখেন গুনাইগড় ইউনিয়ন আর ফতেহাবাদ ইউনিয়ন কি সেম? না। গুনাইগড় ইউনিয়নে ভোটার কয়জন? 23,000। ফতেহাবাদ ইউনিয়নে ভোটার কয়জন? প্রায় 38,000 ভোটার। তাহলে দুটো কি সেম? না। ডাবল না? এনো যদি দেয় 7,000, এনো তো দেওয়ার কথা ছিল 14,000। 14,000। দেওয়ার কথা ছিল কিনা? জি। এখন টাকা কত? 10 লাখ। 10 লাখ। তো যাই হোক আপনাদের একটা জিনিস ভালো লাগতেছে, এই যে পয়সা এক পয়সা করে হিসাব দিতেছেন না? এখন আমি যেটা দিতে হইতেছে এখানে এই অভ্যাসটা জারি রাখবেন ইনশাআল্লাহ। এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। এবং শুনেন আমি এই হিসাব আপনাকে দিতে আমার কোনো ভয় নাই, কারণ আমি জানি যে আমি সৎ। আমি জানি যে আমি সৎ। এবং আপনাদের আমি বললাম তো এরপরেও যদি মনে হয় যে না কোনো ঝামেলা আছে, সন্দেহ হয়, তাহলে আপনারা কোথায় যাবেন? ইউনো অফিসে যাবেন। ইউনো অফিসে গিয়ে বলবেন আমার এই নামটা সন্দেহ হইতেছে, যেমন এমপি সাহেব মনে 1,000 টাকা খাইছে, তো গিয়ে বলবেন উনি আপনাকে ওই লুকরে আইনা ঢাকায়া হচ্ছে ইয়া করে দিবেন। আপনার নাম কি ইকবাল ভুইয়া? আপনার বাড়ি কি রাজামের 3 নম্বর ওয়ার্ডে? যে আবার ঈদে যে হচ্ছে 1,000 টাকা পাঠানোর কথা ছিল, আপনি কি 1,000 টাকা পাইছেন? ইচ্ছা মুখে দিচ্ছে নাকি? এই যে কি কি ছিল ইচ্ছা মুখের মধ্যে প্যাকেটে? ওই প্যাকেটটার দাম কয়টা হবো? আনুমানিক কয়টা হবে? 1,000 টাকা হবে? 1,000 টাকা কম হবো না বেশি হবো? 5 কেজি ডাল এফরে সালবাটি 5 কেজি। 5 কেজি বড় আপনার কাছে ফস হইছে নাকি? ওকে ফাইন। আরো আচ্ছা এটা পাইছি না, আমি রেডি করলাম দরবারি না ওই ক্লিয়ার আরে ফোন দাও ভাই। আপনি একটা কাজ করেন, আমি এখানে একটা কাজ করেন, এখানে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের। আমার যে একটা পেজ আছে না, ওখানে গিয়ে নাম সিলেক্ট করেন, ওখানে গিয়ে নাম সিলেক্ট করেন, নাম সিলেক্ট করে মোবাইল নাম্বারটা আমার কাছে আছে, আপনার কাছে কারণ দেখে দিছি, ওই মোবাইল নাম্বারে ফোন দেন, ফোন দিয়ে আমি নাম্বারটা দেবো, ফোন দেবেন, ফোন দিয়ে জিজ্ঞেস করবেন পাইছি সব জিনিস ভাই। যদি ভাই সহজ জানেন, অনেক সাংবাদিক আছে না, আপনাদের সহজ বিষয়, যদি ধরেন এটা কেউ মারতো, এটা কি পাপ? কমন সেন্স বুঝেন, যদি এটা কেউ মাইরে দিত তাহলে কি এটা পাপ? 10 লাখ টাকা বুঝেন, টোটাল আসছে 10 লাখ। প্রত্যেকটা ওয়ার্ডে 6,992 টাকা করে পায়, প্রত্যেকটা ওয়ার্ডে। কিন্তু আমরা মিলাই দিছি, কোন কোন ওয়ার্ডে 8,000, কোন কোন ওয়ার্ডে 10,000 টাকা। কে আসছে 10 লাখ, কিন্তু আমরা 15,60,000 টাকা দিছি। বাকি 5,60,000 টাকা কি করছি? মিলাই দিছি। ওই সামগ্রী ছিল, সামগ্রী ছিল একটা সামগ্রীর প্যাকেটে 1200, 1300, 1400 টাকার জিনিস ছিল। তাহলে যে ওয়ার্ডে পাওয়ার কথা 6টা 7টা, ওই ওয়ার্ডে কোনো কোনো জায়গায় 10টা গেছে, কোনো কোনো ওয়ার্ডে আরো বেশি গেছে। প্রশ্নই আছে, প্রশ্নই আছে। ধরেন এমন হয় না যে একটা ওয়ার্ডে শুধু গেছে, ইকুয়ালি সব ওয়ার্ডে। আসসালামু আলাইকুম। আচ্ছা আপনার নাম কি? পেয়ারা বেগম? আচ্ছা সালমা আক্তার। আচ্ছা সালমা, আপনার কি 7 নম্বর ওয়ার্ড? আচ্ছা ওই যে এবার ঈদের আগে যে সরকার টাকা পাঠাইছিল 1,000 টাকা করে, আপনি 1,000 টাকা পাইছিলেন? 1,000 টাকা সদাই দিচ্ছে। সদাই কি কি ছিল? সেমাই, চিনি, তেল, পেঁয়াজ, আলু, তারপরে এই সদাই কি 1,000 টাকা কম আসছিল না বেশি আসছিল? সদাই কি 1,000 টাকা কম হবে না বেশি বলি? তেল কয় কেজি দিছে? 1 লিটার, আজ 1 লিটার তেলের দাম কত? 200 টাকা। চাল দিচ্ছে কয় টাকা? কয় কেজি? 5 কেজি চালের দাম কত? 250 টাকা। 450 টাকা। আজ এরপর আর দিছি কিটা? পেঁয়াজ, আলু দিছে কতটা? 3 কেজি।
কেজি 3 কেজি 45 টাকা নাকি পেঁয়াজ 2 কেজি পেঁয়াজ 2 কেজি দিতে 70 টাকা 70 আচ্ছা এবারে চিনি দিছে চিনি 10 টাকা চিনি কি আয়া আয়া সবাই দিছে দুধের দাম কত দুধের দাম কত কেনা 50 টাকা কিলো ঠিক আছে আমার নাম সুলতান আমি আপনাদের ঈদে সরকারি বরাদ্দ 10 লক্ষ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ। এখন একদল বুদ্ধিজীবী এসে কইব একজন এমপির তো এটা কাজ না। ওই যে 2 দিন আগে কইছিল মনে আছে আপনাদের, হাসনাত আব্দুল্লাহ যখন খেজুরের প্রকাশ করেছিল খেজুরের বরাদ্দ, তখন একদল বুদ্ধিজীবী এসে কইলো একজন এমপির তো খেজুরের হিসাব দেওয়া কাজ না। তো এখন কি আপনি এটাও বলবেন এই যে ঈদের সরকারি বরাদ্দ 10 লক্ষ টাকা খরচের তালিকা প্রকাশ করে দিছে হাসনাত আব্দুল্লাহ, কিভাবে টাকাটা পাইলো কিভাবে খরচ করলো তালিকা প্রকাশ করে দিছে। এখন একদল বুদ্ধিজীবী এসে বলতেই পারে যে একজন এমপির তো বরাদ্দ টাকার হিসাব দেওয়ার কাজ না। ভাই বিগত 50 বছরে কখনো দেখেছেন একজন এমপি খেজুরের হিসাব দেয়? আপনি বিগত 50 বছরে কখনো দেখেছেন একজন এমপি ঈদের মধ্যে 10 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছে সেইটার খরচের হিসাব দিয়েছে? হাসনাত আব্দুল্লাহ দেয় এবং আগামীতেও দিবে। হাসনাত আব্দুল্লাহ মনে করে একজন এমপির জবাবদিহিতে থাকা উচিত। নট অনলি এমপি, মেম্বার, চেয়ারম্যান প্রত্যেকটা প্রতিনিধির জবাবদিহিতে থাকা উচিত। এই যে আজকে হাসনাত আব্দুল্লাহ ঈদকে কেন্দ্র কইরা 10 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছিল, সে টাকাটা কিভাবে খরচ করেছে, কয়টা ফ্যামিলিকে দিয়েছে, সেরকম ভাবে আয় ব্যয়ের হিসাব দিয়ে দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ একটা পেজ খুলেছে জবাবদিহিতা, আপনারা সেই পেজটা ফলো করে রাখবেন, সেইখানে আপনি আপডেট জানতে পারবেন। এই বাংলাদেশের 300টা আসনের 300 এমপি কি করলো না করলো ওইটা আপনি হাসনাত আব্দুল্লাহর মাধ্যমে জানতে পারবেন। আপনি কি বলতে পারেন আপনার বয়স কত? ভাই আমি মানুষের কথা বলবো না, আমার নিজের কথা বলতে চাই। আমার বয়স 28 বছর, আমার জ্ঞান বুদ্ধি কমসে কম 15 বছর যাবত হয়েছে। তো 15 বছরে আমি কখনো দেখি নাই যে এমপিও নাকি খেজুর পায়, আর সেইটা নাকি সাধারণ মানুষের জন্য বরাদ্দ। আবার এই যে ঈদকে কেন্দ্র কইরা 10 লক্ষ টাকা অনুদান পায় এমপি, সেইটা সাধারণ মানুষ এবং সাধারণ পরিবারের জন্য বরাদ্দ থাকে। এইটা হাসনাত আব্দুল্লাহর মাধ্যমে জানতে পারছি। আগামী তো অনেক খেলা বাকি আছে। আর যে সমস্ত বুদ্ধিজীবী বলে না যে এগুলো নাকি এমপির কাজ না, তো তাদেরকে বলতে চাই তাহলে একটা এমপির কাজ কি আপনি একটু বলে দিয়েন। গতকালই আমি এনসিপি দলীয় নেতা এবং কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একটি কন্টেন্ট বানিয়েছিলাম। আমার দূরবর্তী চিন্তায় ছিল না আজও আবার আমি তাকে নিয়ে কথা বলবো, কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, হাসনাতের গতকালকে ভাইরাল হওয়া একটি পোস্ট আমার চোখে পড়ে। 25 ডিসেম্বর বুধবারের বিকেলে তিনি তার ফেসবুকে দিয়েছিলেন। তো আমি জানি না কেন পড়তে শুরু করলাম, আর পড়তে শুরু করলে থামতে পারলাম না। মনে হলো যেন হাসনাত আব্দুল্লাহ টেবিল চামচে 1 চামচ আবেগ, 1 মুঠো আন্তরিকতা দিয়ে সেই পোস্টটিকে একটি ঘুঁটা দিয়েছিলেন, আর সেই ঘুঁটা থেকে যা তৈরি হলো সেইটি আমাকে আবিষ্ট করলো। তার লেখা, তার সহজ সরল বর্ণনা, তার আন্তরিকতা, তার সততা, তার সহজতা, তার সরলতা আবিষ্ট হলাম এবং শেষ না করে রাখতে পারলাম না। আর শেষ করার সঙ্গে সঙ্গে মনে হলো আমার প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে আমি আজও এইটি শেয়ার করব। হাসনাত আব্দুল্লাহকে দিয়েই আজকে আমি আমার কন্টেন্ট শুরু করবো। সো প্রিয় দর্শক শ্রোতা, দেরি না করে শুরু করছি। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে কি নিয়ে কথা বলেছেন, এমন সহজ সরল একটি বিষয় যে এটি নিয়ে আসলে অনেকে ভাববেন যে এটি নিয়েও মানুষ কন্টেন্ট করে। হ্যাঁ, আমি করি, কারণ আন্দাজ আপনা আমার আন্দাজ এরকমই। তো শুরু করছি কি নিয়ে তিনি কথা বলছেন। তার দেবিদ্দার এলাকার ভিংলাবাড়ি, দেবিদ্দার পৌরসভায় পড়েছে ভিংলাবাড়ি এলাকাটি। সেখানে একটি রেস্টুরেন্টের, ভাতের হোটেল প্রচলিত ভাবে আমরা বলি, একটি রেস্টুরেন্টের একজন মহিলা ওনার বা পাচক, তাকে নিয়ে হাসনাত কথা বলেছেন এই পোস্টে, যাকে হাসনাত খালা বলে সম্বোধন করেন, আলেয়া খালা। তো আলেয়া খালাকে নিয়ে তার স্মৃতিচারণ শুরু করছি। হাসনাত কি বলেছেন। ছবির এই মানুষটিকে দেবিদ্দারের সবাই খালা নামে চেনে। দিবানিশি ভাতের হোটেলের মালিক হলো এই খালা। খালার সঙ্গে আমার প্রথম পরিচয় 2025 সালের শুরুতে। 24-এর পর যখন দেবিদ্দারে যাওয়া শুরু করি তখন নানা কাজকর্মে খাওয়া দাওয়ার কোনো ঠিকঠাক ছিল না। সকালে বের হতাম, গভীর রাতে বাসায় ফিরতাম, খাওয়ার ফুরসতি মিলত না। একদিন রাতে এক বন্ধু খালার হোটেলের কথা বলল, এক রাতে খোলা থাকবে কিনা এই শঙ্কা নিয়েই গেলাম। গিয়ে দেখি হোটেল নাম হলেও আসলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অনেক দিনের স্মৃতি বয়ে বেড়ানো এক জীর্ণ চৌচালা ঘর। রাতে খালাকে ডেকে তুললাম, তিনি উঠে আমাদের দেখে পরম যত্নে ভিতরে বসালেন। সেদিন যা বেঁচে ছিল টমেটো দেওয়া ঘন মসুর ডাল, ডিম ভাজা, তাই খেলাম।
কিন্তু তৃপ্তিটা ছিল ভরপুর। সেদিন থেকেই দেবিদ্বারে আমার একটা স্থায়ী খাবারের জায়গা হয়ে গেল। এরপর থেকে আমি খালার নিয়মিত মেহমান। প্রায় আমরা সঙ্গে করে মাংস কিনে নিয়ে যেতাম, বসে বসে তার রান্না দেখতাম। খালা প্রথমে মাংস ধুয়ে ছড়িয়ে নিতেন, আলু কেটে রাখতেন, কড়াইতে তেল গরম হতেই গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে নাড়তেন। পেঁয়াজ লালচে হয়ে এলে এমন গন্ধ উঠত যে বাইরে দাঁড়ানো লোকেরও ক্ষুধা বেড়ে যেত। মাংস কড়াইতে পড়তেই তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ত। তিনি ধীরে ধীরে মশলা কষাতেন, খেয়াল রাখতেন যেন না পুড়ে না কাঁচা থাকে। তার হাতের নাড়ায় একটা তাল ছিল, অভ্যেস আর অভিজ্ঞতার মেশান। মশলা কষে এলে আলু দিয়ে আবার নাড়তেন, তারপর পানি দিয়ে ঢেকে দিতেন। ধীরে ধীরে ঝোল ফুটত, উপরে লালচে তেল ভেসে উঠত। তসবি জপার মতো করে 2 আঙ্গুল দিয়ে অতি সন্তর্পণে মাঝে মাঝে ঢাকনা খুলে নুন মরিচ মিলিয়ে নিতেন। তার চোখে তখন একাগ্রতা, যেন এই রান্নাটাই তার সবকিছু, রান্নাটাই যেন তার ইবাদত। রান্না শেষ হলে একটু ঝোল তুলে স্বাদ নিতেন, মুখে তৃপ্তির হাসি ফুটে উঠত। মাংস নরম, আলুতে ঝোল ঢুকে গেছে, স্বাদ একেবারে মিশে গেছে। মাংসের সঙ্গে আলু ভর্তাও হতো। সেদ্ধ আলু ধীরে ধীরে চটকে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, সর্ষের তেল, নুন আর ধনিয়া পাতা দিয়ে মাখতেন। সর্ষের তেলের ঝাঁঝে চারপাশ বদলে যেত। তার আঙুলের ছোঁয়ায় ভর্তা মসৃণ হয়ে উঠত, না বেশি তেল, না কোনো দলা, একদম ঠিক মাপ। মনে হতো এই সাধারণ ভর্তাতেই যেন তার যত্ন আর অভিজ্ঞতা মিশে আছে। পাতের পাশে ভর্তা পেলেই প্রথম লোকমাতেই চমকে উঠতাম। এত সাধারণ জিনিস এত মজা হতে পারে, এটা কি বলে হাতের জোর। খেতে বসার পর আর কথা বলার প্রস্তুত থাকতো না। ভাত, টমেটো দেওয়া ঘন মসুর ডাল আর মাংস ভুনার সেই স্বাদ, যেন অনেকদিন পর সত্যিকারের খাবারের স্বাদ পেতাম। খালা দূরে দাঁড়িয়ে শুধু দেখতেন, আর তার কালো গৌর মুখখানিতে পাকা করমচার মতো হাসি ফুটে উঠত। লোকের তৃপ্তিতেই যেন তার নিজের পরিশ্রম সার্থক হয়ে উঠত। নির্বাচনের সময় সবাই যখন টাকা পয়সা দিচ্ছিল, খালাকে একদিন জিজ্ঞেস করলাম, খালা আপনি আমাকে কি দেবেন? খালা চুপ থাকলেন। কিছুদিন পর গিয়ে দেখি খালা তার হোটেলটাই আমার নির্বাচনের ক্যাম্পেইনে বুথ হিসেবে দিয়ে দিয়েছেন। খালার এই কারবার দেখে সেদিন আমি নিশ্চুপ ছিলাম। জেতার পর আজ প্রথম খালার হোটেলে গেলাম। খালা খেতে দিলেন। খালা আগের মতোই ভাত পরিবেশন করলেন, ডাল ঢাললেন, টমেটোর চাশনি দিলেন, ডিম ভেজে দিলেন। হাতের সেই একই ছোঁয়া, একই যত্ন। খালার চোখে কোনো বিস্ময় নেই, কোনো বাড়তি আবেগও নয়, শুধু এক ধরনের নিঃশব্দ তৃপ্তি। মনে হলো আমার এই জয়ের ভেতরে কোথাও খালার এই চৌচালা ঘরটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, নীরবে ও দৃশ্যভাবে। খালা ধীরে ধীরে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। তার চোখে আমার কোনো নতুন পরিচয় নেই। আমি এখনো সেই আগের মানুষ। পোষা বেড়াল যেভাবে কোলে উঠে ওমের মধ্যে মুখ ডুবিয়ে বসে, ঠিক সেভাবে আমিও ক্ষুধা নিয়ে এসে তার কাছে বসি, রান্না দেখি, রান্না হলে খাই। হঠাৎ মনে হলো এই নিঃশব্দ স্বীকৃতি হয়তো সবচেয়ে বড় প্রাপ্তি। এখানে কোনো অর্জনের হিসেব নেই, কোনো প্রমাণের প্রয়োজন নেই, আছে শুধু এক ধরনের সহজ গ্রহণ। খালার কাছে আমি কৃতজ্ঞ। প্রিয় হাসনাত আব্দুল্লাহ, আমরাও আপনার কাছে কৃতজ্ঞ। এই সহজ সরল প্রকাশ, এই আন্তরিকতা, এই সততা, এই গণমানুষের সঙ্গে সম্পৃক্ততা আমাকে আবেগাপ্লুত করে। ব্যক্তিগতভাবে আমি আবেগাপ্লুত। আই ওয়াজ ফ্লাডেড। আমি আবিষ্ট হয়ে পড়েছিলাম প্রিয় দর্শক শ্রোতা, যখন এই সহজ সরল অতি সাধারণ মামুলি বিষয় নিয়ে এই পোস্ট আমি পড়ছিলাম। একজন সংসদ সদস্য, একজন জনপ্রতিনিধি এরকমই তো হবেন, এভাবেই তো মিশে যাবেন সাধারণ মানুষের সঙ্গে, সমস্ত আন্তরিকতা নিয়ে, সমস্ত ভালোবাসা নিয়ে, সমস্ত সহজতা নিয়ে, স্বাভাবিকতা নিয়ে। এটি তো প্রত্যাশা। এর চেয়ে বেশি এই দেশের মানুষ কবে কি চেয়েছেন? সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে লিখবেন আপনারা কি বলতে চান, আপনাদের মতামত, ওপিনিয়ন, আপনাদের প্রতিক্রিয়াটা আপনারা কি মনে করেন। হাসনাত আব্দুল্লাহ সে বরাবরই কিন্তু ব্যতিক্রম কাজ করে, তার সাহসিকতার প্রশংসা করতেই হবে। আসলে হাসনাতের মতো তরুণ রাজনীতিবিদ যদি বাংলাদেশে থাকে, সকলেই যদি এরকম হাসনাতের মতো চিন্তা চেতনা নিয়ে দেশ ও মানুষের জনগণের কল্যাণের জন্য যদি কাজ করে, তাহলে মনে করি নিমিষেই, এক মুহূর্তেই বাংলাদেশটা পরিবর্তন করা সম্ভব। বাংলাদেশ থেকে দুর্নীতিমুক্ত করা বেশি কঠিন হবে না যদি সকলে হাসনাতের মতো হয়। কিন্তু এই যে আমাদের নীতি নির্ধারক, আমাদের ওই জনপ্রতিনিধি, তারাই তো ভাই দুর্নীতিবাজ। তাহলে দুর্নীতিমুক্ত কীভাবে হবে বাংলাদেশটা বলেন? যাই হোক, হাসনাত আব্দুল্লাহকে ধন্যবাদ জানাই। আমরা চাই হাসনাতের মতো বাকি 299 আসনের সংসদ সদস্যরা তারাও এরকম জবাবদিহিতা করুক, তারাও এরকম স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করুক। প্রিয় দর্শক, আপনারা জানাবেন আপনাদের প্রতিক্রিয়া, মতামত, ওপিনিয়ন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।